সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমি WBJEE 2019 সালের ম্যাথসের সলিউশনের পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। ইয়েস, পার্ট 2 বিকজ এর আগে পার্ট 1 ক্লাস হয়ে গিয়েছে। সেখানে আমাদের কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত কমপ্লিটলি এক্সপ্লেন করে আমি বুঝিয়ে দিয়ে সলভ করে দিয়েছি 15টা কোশ্চেনের। যদি তোমরা সেই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই উপরের আই বাটন চেক করো, সেখানে আগের ক্লাসটা তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাসে মূলত আমি কোশ্চেন নাম্বার 16 থেকে স্টার্ট করব। আর তোমরা যারা WBJEE এবং JEE মেন্সের প্রিপারেশনের জন্য বিভিন্ন বই খুঁজছো, ভালো বই খুঁজছো, তাদেরকে বলবো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো। সেখানে আমি বেশ কিছু JEE মেন্স এবং ওএফজির জন্য বেশ কিছু বইয়ের লিঙ্কস দিয়ে রেখেছি। এছাড়াও WBJEE 2020 সালের ম্যাথসের সম্পূর্ণ সলিউশন কিন্তু আমাদের এই ম্যাথস কোচিং ইন বেঙ্গলি চ্যানেলে করিয়ে দেওয়া হয়েছে। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ওপরের আই বাটনে ক্লিক করে আগের সব কটা পার্ট এক জায়গায় পেয়ে যাবে। সেখান থেকে তোমরা আগের 2020 সালের কোশ্চেনের সলিউশনগুলো দেখে নিতে পারো। দেরি না করে আজকের ক্লাসটা শুরু করবো। নিকেন তার আগে আমি বলবো, যদি কেউ এই চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ক্লাস এবং বিভিন্ন এডুকেশনাল ইনফরমেশন আমাদের এই চ্যানেলে হামেশা আসতে থাকে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করি। সবার প্রথম দেখো কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি বলছে? লেট এস অ্যান্ড টি আর দ্য ফোসাই অফ অ্যান ইলিপস। ফোসাই হচ্ছে ফোকাসের প্লুরাল ফর্ম। ফোকাস মানে হচ্ছে নাভি। অফ অ্যান ইলিপস, একটা উপবৃত্তের দুটো নাভি দেওয়া আছে এস অ্যান্ড টি, অ্যান্ড বি ইজ দ্য এন্ড পয়েন্ট অফ দ্য মাইনর অ্যাক্সিস, অর্থাৎ উপাক্ষের একটা এন্ড পয়েন্ট বি দেওয়া আছে। ইফ এস টি বি ইজ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এস টি বি যদি সমবাহু ত্রিভুজ হয়, দ্য এসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, অর্থাৎ ইলিপসের উৎকেন্দ্রতা কি হবে? তাহলে এখানে সবার আগে জিওমেট্রির প্রবলেম। আমি বরাবরই বলেছি সবসময় ছবি এঁকে নিলে অঙ্কটা করতে সুবিধা হয়, তাই আমি ছবিটা আগে আঁকবো। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে আমি ধরে নিচ্ছি যে ইলিপসটা এখানে তার পরাক্ষ উপাক্ষ কি, মানে এক্স অ্যাক্সিস না অ্যালং ওয়াই অ্যাক্সিস না কি সেটা বলা নেই। আমি ধরে নেবো যে এখানে পরাক্ষটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, উপাক্ষটা বা মাইনর অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এর নাভি ধরলাম এটা এস, এইদিকে নাভিটা ধরলাম টি, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট বি। তাহলে এই এস টি বি যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে মূলত ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ট্রায়াঙ্গেল এস টি বি ইকুইল্যাটারাল। সমবাহু ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং ত্রিভুজের 3টে কোণ পরস্পর 60 ডিগ্রি করে হয়। তো এখন দেখো, এটা আমি যদি উপবৃত্তের ইকুয়েশনটা আমি ধরে নিই যে লেট ইকুয়েশন অফ ইলিপস, খুব শর্টকাটে আমি এখানে শেখাবো। প্রত্যেকটা অঙ্ক যতটা শর্টকাটে করা সম্ভব ততটা শর্টকাটেই শেখাবো, কারণ WBJEE প্রবলেমের মেন যে জায়গাটা সমস্যা হয় সেটা হচ্ছে সময়, টাইম। এই টাইমটাকে কম করতে গেলে স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়াতে গেলে কিন্তু ট্রিক্সগুলো যেগুলো শর্টকাট ট্রিক্স সেগুলো কাজে লাগাতে হবে। তো আমি এখানে লিখে করছি কারণ তোমাদের বোঝার সুবিধার্থে। তো সব অঙ্কের ক্ষেত্রে লিখবো না, সব সময় আমি বোঝাবো কি করে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক হয়। যেমন এখানে দেখো ইকুয়েশনটা আমি ধরে নেবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, যেহেতু এটা এক্স অ্যাক্সিসকে আমি মেজর অ্যাক্সিস ধরেছি। তাহলে ফোকাস এস এবং টি এটা কি হবে? প্লাস মাইনাস এই কমা 0। তাহলে এখানে ফোকাসের যে কোঅর্ডিনেট সেই কোঅর্ডিনেট হবে প্লাস মাইনাস এই কমা 0, যেখানে এসটা হচ্ছে মাইনাস এই কমা 0 আর টি হচ্ছে প্লাস এই কমা 0। আর মাইনর অ্যাক্সিসের এন্ড পয়েন্ট যেহেতু এটা পজিটিভ, অ্যালং পজিটিভ অ্যাক্সিস নিয়েছি, নিচে নিলে মাইনাস হতো, ওপরে যেহেতু এটা হবে 0 কমা প্লাস বি, নিচে হলে 0 কমা মাইনাস বি হতো। তাহলে আমি তিনটে ত্রিভুজের যে ভার্টেক্সগুলো আছে তার তিনটের কোঅর্ডিনেট আমি পেয়ে গেছি। এখন আমি জানি যে এখানে এস বি ইজ ইকুয়াল টু এস টি ইজ ইকুয়ালস টু টিবি, এটা হবে যেহেতু ট্রায়াঙ্গেল, এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে প্রথমে এস বি বার করি। এস বি কি হবে? এস বি ইকুয়ালস টু, দেখো আমি যদি এস বি ইকুয়ালস টু এস টি নিই অ্যাকচুয়ালি, তাহলে এস বি কী হবে? এস বি হবে 0 কমা বি আর মাইনাস এই কমা 0 ডিস্টেন্সটা, সেটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এস টি হয়ে যাবে মাইনাস এই পয়েন্টটার তোমার ডিস্টেন্স, তাহলে এটা হয়ে যাবে 2 এই তার হোল স্কোয়ার প্লাস 0। তার মানে এখান থেকে পাবো বোথ সাইডকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এটা হবে 4a স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো আমি এটাকে ওদিকে নিয়ে চলে গেলে 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, বা এখান থেকে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বা আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমি এদিকে 1 মাইনাস 3 স্কোয়ার করবো, তাহলে এদিকে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এটা হয়ে যাবে স্কোয়ার। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আসছে, বা এখান থেকে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, বা ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস হবে না, শুধুমাত্র হাফ হবে, কারণ উৎকেন্দ্রতার মান সবসময় পজিটিভ হয়। তো ইজ ইকুয়াল টু হাফ, এখানে এসেন্ট্রিসিটির ভ্যালু, অ্যান্ড অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার।
নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17 বলছে দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিস অফ দ্য হাইপারবোলা, একটা হাইপারবোলা দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 18x প্লাস 12y প্লাস 2 ইকুয়ালস টু 0 ইজ, অর্থাৎ ডাইরেক্ট্রিসের ইকুয়েশনটা বার করতে হবে। সিম্পলি আমরা হাইপারবোলাটাকে সাজিয়ে নেব। এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 18x প্লাস 12y প্লাস 2 ইকুয়ালস টু 0। এটাকে যদি প্রথমেই সাজিয়ে নিই, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3 ইন্টু y স্কোয়ার মাইনাস 4y প্লাস 2 ইকুয়ালস টু 0, বা এটা হবে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 3 ইন্টু y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 প্লাস এখানে হয়ে যাবে মাইনাস 27, এটা হবে প্লাস 12 প্লাস 2 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এটা আসছে 3 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু এটা দেখো আসবে 13, তার মানে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে প্লাস 13, অ্যান্ড এখানে দেখো তাহলে আসছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার বাই 13/3 মাইনাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার বাই 13/3। তো এটা অ্যাকচুয়ালি দেখো স্কোয়ার ইকুয়ালস টু কিন্তু এখানে বি স্কোয়ার হচ্ছে, অর্থাৎ এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সর্বদাই আমরা জানি উৎকেন্দ্রতা ই সমান হয় √2, তাহলে এরও উৎকেন্দ্রতা আমি ই সমান √2 বসিয়ে দেবো উইদাউট এনি ক্যালকুলেশন। আমাকে ডাইরেক্ট্রিস বার করতে হবে। আমরা জানি এই হাইপারবোলাটা, এই আকারের হাইপারবোলাটার যে তির্যক অক্ষ হয় সেটা অ্যালং এক্স অ্যাক্সিস হয়, এবং যে অনুবন্ধী অক্ষ হয় সেটা অ্যালং ওয়াই অ্যাক্সিস হয়, এরকম দেখতে হয়। তাহলে এর ডাইরেক্ট্রিসের ইকুয়েশন সবসময় হবে এক্স মাইনাস 3, বা যেটা এখানে থাকে সেইটা, যেহেতু অ্যালং এক্স অ্যাক্সিস হচ্ছে এর তির্যক অক্ষ, এক্স মাইনাস 3 ইজিক্যাল টু প্লাস মাইনাস a/e, ওকে। তো এটা হয় এর ডাইরেক্ট্রিসের ইকুয়েশন। তো এবার a/e এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। সবার প্রথম দেখো ই আমরা পেয়ে গেছি, এ এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে 13/3, তাহলে এ হয়ে যাবে √13/3, তাহলে এ সমান হচ্ছে √13/3। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে দেখো প্লাস মাইনাস এর ভ্যালু √13/3 ইন্টু 1/e মানে 1/√2, দ্যাট মিনস প্লাস মাইনাস √13/6, তার দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3 প্লাস মাইনাস √13/6 ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিস। দুটো ডাইরেক্ট্রিসের ইকুয়েশন এখানে প্রকাশ করা যাচ্ছে, এবং এটা দেখো অপশন এ দ্বারা প্রকাশিত হচ্ছে অ্যান্সারটা, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18 কি বলছে, পি ইজ দ্য এক্সট্রিমিটি অফ দ্য লেটেস্ট রেক্টাম অফ ইলিপস 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 48 ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্য এসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ পি। এসেন্ট্রিক অ্যাঙ্গেল অফ পি আমাকে বার করতে হবে। তো সবার প্রথম আমাকে ইলিপসের ইকুয়েশনটা দেওয়া আছে 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 48, এটাকে আমি যদি সিম্পলিফাই করে নিই বা সাজিয়ে নিই তাহলে x স্কোয়ার বাই 16 প্লাস y স্কোয়ার বাই 12 ইকুয়ালস টু 1। এখানে a স্কোয়ার মানে 16, তাহলে a মানে 4, b স্কোয়ার মানে হচ্ছে 12, b মানে 2√3। তো এখানে বলছে পি ইজ দ্য এক্সট্রিমিটি অফ দ্য লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম মানে হচ্ছে নাভিলম্ব, তাহলে পিটা যদি লেটাস রেক্টামের একটা এক্সট্রিমিটি হয় তার মানে পিটা অবশ্যই ইলিপসের ওপরে আছে। ইলিপসের ওপরে যে কোনো পয়েন্টকে আমরা জানি a cos থিটা, b sin থিটা আকারে ধরতে পারি, যেখানে a b এর ভ্যালুটা বসিয়ে দিলে এটা চলে আসবে 4 cos থিটা, 2√3 sin থিটা। যেখানে থিটাটা কি, থিটাটাই হচ্ছে এসেন্ট্রিক অ্যাঙ্গেল, তার মানে আমাকে পি বিন্দুর এসেন্ট্রিক অ্যাঙ্গেল বার করতে গেলে থিটার ভ্যালুটাকে বার করতে হবে। তো আমি পি বিন্দুটা দেখলাম 4 cos থিটা, 2√3 sin থিটা আসছে। আবার যেহেতু পিটা লেটাস রেক্টামের একটা এক্সট্রিমিটি যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমরা জানি এক্সট্রিমিটিস অফ লেটাস রেক্টামকে এইভাবে প্রকাশ করা হয় প্লাস মাইনাস AE প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। এটা হচ্ছে 4টে কোয়াড্রেন্টের লেটাস রেক্টামের যে এক্সট্রিমিটি তার সেটা দেওয়া আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে যখন হবে তখন সবকটা প্লাস হবে, অর্থাৎ AE, বি স্কোয়ার বাই এ হবে ফার্স্ট কোয়াড্রেন্টের নাভিলম্বের এক্সট্রিমিটি বা প্রান্তবিন্দু। তাহলে এই AE, বি স্কোয়ার বাই এই হচ্ছে 4 cos থিটা আর 2√3 sin থিটার ভ্যালু অ্যাকচুয়ালি। তো AE বাই বি স্কোয়ার বাই এটা বার করব। দেখো এখান থেকে আমি যদি এ করি, এ এর ভ্যালু হচ্ছে এখানে 4 √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 12/16, বি স্কোয়ার বাই এ মানে হচ্ছে 12/4। তাহলে অ্যাকচুয়ালি এটা দেখো আসবে 4 ইন্টু এখানে হচ্ছে 2 বাই নিচে 4,3, 4 কাটলো, তার মানে অ্যাকচুয়ালি 2,3 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা লেটাস রেক্টামের এক্সট্রিমিটি, তার মানে 4 cos থিটা, 2√3 sin থিটা, এটা ইকুয়ালস টুই হয়ে যাবে 2,3। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি 4 cos থিটা
ইকুয়ালস টু 2 অ্যান্ড 2√3 সাইন থিটা ইজ ইকুয়াল টু 3। দুটো থেকেই আমি একই ভ্যালু পাবো থিটার। কস থিটা ইজ ইকুয়াল টু এখান থেকে পাবো আমি হাফ মানে হচ্ছে কস পাই বাই থ্রি কেন নিলাম, কারণ এটা প্রথম পাদে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কস পাই বাই থ্রির মান একমাত্র হাফ হয়। আর এক্ষেত্রে সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে √3/2, এটাও কিন্তু সাইন পাই/3 মান। অতএব থিটা ইজ ইকুয়াল টু পাই/3 ইন বোথ the equation sin theta and cos theta. তাহলে theta equal to pi/3 is the answer. The eccentric angle is pi/3 and the option C is the right answer here. নেক্সট প্রবলেম দেখো, কোশ্চেন নাম্বার 19, 19 দাগের কোশ্চেনটা বলছে দ্য ডাইরেকশন রেশিও অফ দ্য নর্মাল অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস 1, 2, -3, -1, -2, 1 and parallel to a straight line x - 2/2, y + 1/3 and z/4 is। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে এরকম একটা প্লেন আছে, সেই প্লেনের ওপর প্লেনটা কি হচ্ছে না, প্লেনটা দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, অর্থাৎ প্লেনের ওপর দুটো পয়েন্ট আছে, একটা এম একটা এন, যেখানে এম পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 1, 2, -3 আর এন পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে -1, -2, 1। এখন এম এন হচ্ছে এই লাইন সেগমেন্টটা। এখন এই প্লেনের যে নর্মাল সেটা এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে, সাথে সাথে এম এন এই লাইন সেগমেন্টটার সঙ্গেও পারপেন্ডিকুলার হবে, এবং বলছে প্লেনটা প্যারালাল টু স্ট্রেট লাইন। ধরলাম এরকম একটা স্ট্রেট লাইন আছে যার সঙ্গে প্লেনটা হচ্ছে প্যারালাল, যে স্ট্রেট লাইনটার ডাইরেকশন রেশিও হচ্ছে 2, 3, 4। এখন প্লেনটা যেহেতু স্ট্রেট লাইনের সঙ্গে প্যারালাল, তাহলে প্লেনটার যে নর্মাল আছে সে নর্মালটা স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। তাহলে এখানে দেখো আমি যদি ধরে নিই যে লেট ডিআরএস মিনস হচ্ছে ডাইরেকশন রেশিওকে শর্ট ফর্মে লিখে ডিআরএস অফ এমএন এর ডিআরএস, তাহলে কি হবে, আমি দুটো পয়েন্ট থেকে এমএন এর ডিআরএস বার করতে পারবো। 1, -1 মানে হচ্ছে এটা হবে 1, -1 কমা হয়ে যাচ্ছে 2, -2, -3, -1, দ্যাট মিনস 2, এটা হচ্ছে সরি এগুলো প্লাস হয়ে যাবে মাইনাসে, তাহলে 2 এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে -4। এটা হচ্ছে এমএন এর ডাইরেকশন রেশিও। তাহলে আমি যদি ধরি যে লেট ডিআরএস অর্থাৎ ডাইরেকশন রেশিও অফ দ্য নর্মাল বি এ, বি, সি, দেন এ যেহেতু এই নর্মালটা এই এম এন লাইন সেগমেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তাহলে অবশ্যই কি হবে না, এদের ডাইরেকশন রেশিওর গুণফলটা 0 হবে। অতএব 2a + 4b - 4c = কিন্তু 0 দাঁড়াবে। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো এই স্ট্রেট লাইনটার ডাইরেকশন রেশিও দেওয়া আছে 2, 3, 4, তাহলে স্ট্রেট লাইনের সঙ্গেও যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাহলে এর ডাইরেকশন রেশিও আর এবিসি এর ডাইরেকশন রেশিও এর গুণফল কিন্তু অবশ্যই আবারও 0 হবে, যেটা হয়ে যাবে 2a + 3b + 4c = 0। এখন আমি কি করব, এটাকে আমি বজ্র গুণন করব। বজ্র গুণন পদ্ধতিতে আমি এটার ভ্যালুগুলো বার করব। দেখো তাহলে বজ্র গুণন করলে হবে a বাই 4, 4, 16 মাইনাস প্লাস 12 = b বাই এটা হয়ে যাবে -8 = c বাই এটা হয়ে যাবে 6 -8। তার মানে আমার দাঁড়াচ্ছে a বাই 28 = b বাই -16 = c বাই -2। আমি এটাকে আরও সিম্পলিফাই করলে a বাই 14 = b বাই -8 = c বাই -1। তাহলে a b c অ্যাকচুয়ালি ডাইরেকশন রেশিও এখানে দাঁড়াবে 14, এক মিনিট, a, b, c = তাহলে দাঁড়াচ্ছে 14, -8, -1। অর্থাৎ ডাইরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন ইজ 14, -8, -1 অ্যান্ড অপশন বি ইজ দ্য রাইট অপশন হিয়ার। কোশ্চেন নাম্বার 20 কি বলছে দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ বাইজেক্টস দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস 1, 2, 3 and 3.5 আর রাইট অ্যাঙ্গেলস ইজ। অর্থাৎ কি বলতে চাইছে, ছবিটা আঁকছি, আঁকলে বুঝতে পারবে। এটা কোশ্চেন নাম্বার 20 বলছে একটা প্লেন আছে, ধরো ঠিক এরকমভাবে এখানে একটা পয়েন্ট আছে যেটাকে বলা হচ্ছে 1, 2, 3, ধরলাম এটা এ পয়েন্ট, আর এদিকে একটা পয়েন্ট আছে বি পয়েন্ট যেটা হচ্ছে 3, 4, 5। তাহলে কি করছে দেখো, এইটা যদি এ বি হয়, তাহলে এই প্লেনটা কি করছে, এ বি কে বাইজেক্ট করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে। অর্থাৎ এই যে বাইজেক্টিং পয়েন্টটা সেইটা কি হবে না, এই এ বি এর মিড পয়েন্ট দাঁড়াবে। তাহলে এ বি এর মিড পয়েন্ট কি, এ বি এর মিড পয়েন্ট আমি বার করতে পারবো এখান থেকে 3 + 1/2, 2 + 4/2, 3 + 5/2, মানে হয়ে যাচ্ছে 2, এটা 3, এটা 4। তাহলে 2, 3, 4 হচ্ছে এদের মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট দিয়ে একটা প্লেন গেছে, যে প্লেনটা একে বাইজেক্ট করছে পারপেন্ডিকুলারলি, মানে এ বি স্ট্রেট লাইনটা কিন্তু এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার।
আবার প্লেনের যে পয়েন্টে বাইজেক্টিং পয়েন্টটা হচ্ছে এদের মিড পয়েন্ট। তাহলে দুটো কন্ডিশন এখানে দেওয়া আছে, একটা হচ্ছে এবি এর মিড পয়েন্টটা প্লেনের উপর অবস্থিত অর্থাৎ প্লেনটা বাইজেক্ট করেছে এবং পারপেন্ডিকুলারলি বাইজেক্ট করেছে, যার জন্য এবিটা পারপেন্ডিকুলার টু দিস প্লেন। তার মানে এবিটা পারপেন্ডিকুলার হওয়ার অর্থ হচ্ছে প্লেনের যে নর্মালটা সেই নর্মালটা কিন্তু প্যারালাল টু দিস লাইন এবি। তার মানে এবির সঙ্গে প্যারালাল যদি হয় নর্মালটা, তাহলে এবি এর ডাইরেকশন রেশিও কি হবে, ডিআরএস অফ এবি এখানে হয়ে যাচ্ছে আমার 3 - 1, 4 - 2, 5 - 3, তার মানে হয়ে যাচ্ছে 2 2 2 2 2 2 হচ্ছে ডাইরেকশন রেশিওস অফ এবি। এটাই হচ্ছে নর্মালটা যেহেতু এর সঙ্গে প্যারালাল, তাহলে নর্মালের ডাইরেকশন রেশিও হবে 2 2 2। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি পেয়ে গেছি প্লেনের নর্মালের, আচ্ছা আমি এখানে লিখে দিই ডিআরএস অফ নর্মাল টু দ্য প্লেন 2 2 2, অর্থাৎ যেহেতু প্যারালাল হলে এরও যে ডাইরেকশন রেশিও এরও তাই সেম হচ্ছে, সেই জন্য এর থেকে এর পেয়ে গেলাম ডাইরেকশন রেশিওগুলো 2 2 2। তাহলে নর্মালের ডাইরেকশন রেশিও 2 2 2 এবং প্লেনটা কোন পয়েন্ট দিয়ে গেছে, প্লেন পাসেস থ্রু দিস বাইজেক্টিং পয়েন্ট 2 3 4। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন কি দাঁড়াবে, ইকুয়েশন অফ দ্য প্লেন এক্স এ ইন্টু এ মানে হচ্ছে 2, a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 2 বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3 মানে এখানে হচ্ছে আবার 2 ইন্টু জেড মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে কি পাবো, 2x প্লাস 2y প্লাস 2z মাইনাস 4 মাইনাস 6 and minus 8 equals to 0. That means 2 into x plus y plus z equals to এটা হয়ে যাচ্ছে 8 6 14 4 18 মানে equals to 18, বা এটা হয়ে যাচ্ছে x plus y plus z equals to 9 is the required equation of this plane, and here option C is the right answer. Question number 21 কি বলছে দেখো, the limit of the interior angle of a regular polygon of n sides as n tends to infinity। অর্থাৎ বলতে চাইছে যে একটা এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের একটা কোণের লিমিট ভ্যালু কি হবে, যেখানে লিমিটটা হচ্ছে n টেন্স টু ইনফিনিটি একটা সুষম বহুভুজ যার বাহু সংখ্যা n, তাহলে তার একটা অন্তকোণের লিমিট ভ্যালুটা কি হবে, সেখানে লিমিট নেওয়া হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 21 আমরা সবার প্রথম জানি কি যে টোটাল সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ n সাইডস পলিগন বা sum of interior angle of a regular polygon of n sides equals to n minus 2 into pi, এত রেডিয়ান্স হয়। টোটাল সামটা হচ্ছে n minus 2 into pi। তাহলে এক একটা nটা বাহু আছে মানে nটা অ্যাঙ্গেল আছে, তাহলে এক একটা অ্যাঙ্গেলের ভ্যালুটা কি হবে, তাহলে 1 interior angle equals to n minus 2 by n into pi, এত রেডিয়ান হবে এক একটা অ্যাঙ্গেলের ভ্যালু। এবার এটাকে লিমিটিং ভ্যালু নিতে হবে, লিমিটিং ভ্যালুটা অ্যাজ লিমিট n টেন্স টু ইনফিনিটি n minus 2 by n pi, এটা বার করতে হবে। এটা বার করা খুব সোজা, আমি যদি এখান থেকে করি লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে আমি সাজিয়ে নেবো 1 minus 2 by n into pi। তাহলে যখনই আমি লিমিট নেবো 2 by n টেন্স টু 0 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 1 পাইটা বাইরে চলে আসবে, এটা হবে 1 minus লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 by n, দেন পাই ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ লিমিটিং ভ্যালুটা হচ্ছে পাই, আর এখানে দেখো অপশন এ বলছে রাইট অ্যান্সার। ওকে, অপশন এ পাই ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22 বলছে লেট f(x) greater than 0 for all x and f dash x exist for all x if f is the inverse function of h is the another function and h dash x equals to 1 by 1 plus log x, then f dash x will be, f dash x টা কি হবে সেটা বার করতে হবে। প্রথম বলা হয়েছে f(x) টা greater than 0, তারপর বলা হচ্ছে f dash x টা সমস্ত x এর জন্য এক্সিস্ট করবে, এবং তারপর বলা হচ্ছে যে f(x) টা হচ্ছে আরেকটা another ফাংশন hx এর ইনভার্স, hx এর ইনভার্সটা ইকুয়ালস টু fx, এবং h dash x দেওয়া আছে এখানে, তাহলে f dash x এর ভ্যালুটা বা f dash x টা অ্যাকচুয়ালি আকারটা কিরকম হবে। এবং কোশ্চেন নাম্বার 22 সবার প্রথম আমি বলবো যেটা দেওয়া আছে যে fx হচ্ছে hx এর ইনভার্স, h এর ইনভার্স বা hx এর ইনভার্স, তো h ইনভার্স x ইকুয়ালস টু fx।
বা এটাকে আমি লিখতে পারি এইচ অফ এফ এক্স ইকুয়ালস টু এক্স, ইনভার্সের ফর্মুলা অনুযায়ী। তাহলে এইচ অফ এফ এক্স ইকুয়ালস টু আসছে এক্স। এবার এটাকে আমি যদি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স যদি করা হয়, তাহলে দেখো এটা কি হবে, এইচ ড্যাশ এফ এক্স, আবার ভেতরে এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডটা হবে 1। তাহলে এটা হচ্ছে আমার এটা ডেরিভেটিভ করার ফল। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখান থেকে আমি এফ ড্যাশ এক্সটা লিখতে পারি 1/এইচ ড্যাশ এফ এক্স। এখন এইচ ড্যাশ এক্স এর কিন্তু আমাদের এক্সপ্রেশনটা বলা আছে, সেটা হচ্ছে 1/1 প্লাস লগ এক্স। তাহলে এখান থেকে 1/এইচ ড্যাশ এক্স মানে হবে কি, শুধু 1 প্লাস লগ এক্স। তাহলে এখান থেকে আমি বলতে পারবো 1/এইচ ড্যাশ এফ এক্স মানে এক্স এর জায়গায় এফ এক্স বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে 1 প্লাস log of fx. This is the answer and you can see A is the correct option here. নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23, এটা পিরিয়ডিক ফাংশনের অঙ্ক। বলছে কনসিডার দ্য ফাংশন fx ইকুয়ালস টু cos x স্কোয়ার। এখানে কিন্তু এটা হচ্ছে cos x তার মাথায় স্কোয়ার, নট cos স্কোয়ার x, ইটস cos x স্কোয়ার। ওকে, অ্যাঙ্গেলটা হচ্ছে x স্কোয়ার। অ্যান্ড consider the function fx cos x square, then f is of period 2 pi, f is of period root 2 pi, অর্থাৎ f এর যে পিরিয়ড সেই পিরিয়ডটা এখানে বার করতে হবে। তো সবার প্রথম দেখো, আমরা জানি যদি f এর পিরিয়ড, লেট পিরিয়ড অফ f বি ক্যাপিটাল টি ধরে নিলাম পিরিয়ডটা, তাহলে পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয় তাহলে আমরা সবসময় জানি fx এর পিরিয়ড টি হওয়ার অর্থ হচ্ছে fx প্লাস ক্যাপিটাল টি ঘুরে আবার fx কি দেয়। এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশনের একটা ডেফিনেশন বা পিরিয়ডিক ফাংশনের একটা রুলস। তাহলে এক্ষেত্রে আমরা fxt মানে জানি cos x প্লাস টি এর হোল স্কোয়ার সমান এটা হয়ে যাবে cos অফ x স্কোয়ার। আমি সব কটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে cos অফ x স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে আমি cos c আর d cos c মাইনাস cos t এর ফর্মুলায় ভাঙবো, তাহলে হবে 2 sin c প্লাস d বাই 2 x প্লাস t স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই 2 ইন্টু সাইন, আমরা কি জানি d মাইনাস c, অর্থাৎ এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস, কিন্তু আমি মাইনাসটাকে কমন নিয়ে এটা লিখবো এক্স প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2, বাইরে মাইনাসটা কমন নিয়ে নেবো ইকুয়ালস টু 0। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই টার্মটা সমান 0, এই টার্মটা সমানও 0। তাহলে আমি যদি তাই করি তাহলে কি হবে, সাইন এক্স প্লাস টি এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু 0। যদি 0 হয় তার মানে অবশ্যই আমরা সাধারণ সমাধান থেকে বলতে পারবো এটা সমান হয়ে যাবে n পাই, যেখানে n সমান 0 1 2 3 বা 0 এইভাবে চলতে চলতে থাকবে, 0 প্লাস মাইনাস 1 2 3 ইত্যাদি চলতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান থেকে দিচ্ছে, তার মানে এখান থেকে আমি বলতে পারবো এক্স প্লাস টি এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2n পাই, এটা 1 নম্বর দিতে পারি। এবার এটা থেকে আমি কি পাবো, এটা থেকে সিমিলারলি আমি পাবো এক্স প্লাস টি এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2n পাই। দেখো দুটো ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশন বা দুটো ডিফারেন্ট একটা দ্বিঘাত সমীকরণ কিন্তু একই রেজাল্ট দিচ্ছে, বোথ সাইডে 2n পাই, যেখানে n এর ভ্যারাইটি ভ্যালুসের জন্য সব সময় রাইট হ্যান্ড সাইডটা 2n পাই হচ্ছে। এটা কখনোই কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য হয় না, সম্ভব নয়। রাইট হ্যান্ড সাইডটা n এর যত ভ্যালু আছে সব ভ্যালুর জন্য সবসময় দুটো ডিফারেন্ট কোয়াড্রেটিক ইকুয়েশনের সেম ভ্যালু হতে পারে না, তাই এটা পসিবল নয়, দিস ইজ নট পসিবল। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে পিরিয়ডটা ধরেছিলাম টি, সেই টিটা হবে না, অর্থাৎ এই ফাংশনটা পিরিয়ডিকই নয় বাস্তবে, অতএব এফ ইজ নট পিরিয়ডিক অ্যাকচুয়ালি। ওকে, সো এখানে দেখো অপশনের মধ্যে আমরা পাচ্ছি, হ্যাঁ অপশন সি বলছে এফ ইজ নট পিরিয়ডিক, সো অপশন সি ইজ দ্য রাইট অপশন হিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24 বলছে লিম এক্স টেন্ডস টু 0 প্লাস, ব্র্যাকেটের মধ্যে আছে e টু দি পাওয়ার x প্লাস x হোল টু দি পাওয়ার 1/x, এর ভ্যালুটা কি হবে, এই লিমিটটা এক্সিস্ট করবে না, আর যদি এক্সিস্ট না করে তো ডাজ নট এক্সিস্ট, আর এক্সিস্ট করলে লিমিট ভ্যালুটা কি হবে। তো এটাকে আমরা খুব মনোযোগ দিয়ে দেখো, একটু অন্যরকমভাবে সাজিয়ে নিয়ে করব, অ্যাকচুয়ালি সরাসরি কিন্তু এর লিমিটটা আমরা বার করতে পারবো না। তো 0 প্লাস এখানে আমাদের জন্য আছে e টু দি পাওয়ার x প্লাস x হোল টু দি পাওয়ার 1/x। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সবসময় যখন x সমান লিখতে পারি e টু দি পাওয়ার log x, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে কিন্তু সেই ঠিক এই জিনিসটাকে কাজে লাগাবো, লিমিট x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার log
ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। ওকে, এটা কেন করলাম একটু পরেই দেখতে পাবে, কারণ মাথায় হোল টু দি পাওয়ার 1/x আছে, তো আমাকে লগ নিতেই হতো, আদারওয়াইজ কোনোভাবেই আমি কিছু করতে পারতাম না। তো এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট আমি এখানে প্রপার্টি বলবো, সেটা হচ্ছে যে লিমিট যখন এখানে থাকবে ই টু দি পাওয়ার সামথিং এর বাইরে লিমিট থাকলে লিমিটটা কিন্তু ই এর মাথায় যে ফাংশনটা আছে তার লিমিটে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমি এটাকে লিখবো ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এবার এটা হচ্ছে লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, অর্থাৎ লিমিটটা বাইরে থেকে চলে গেল ই এর পাওয়ারে। এটা কিন্তু প্রপার্টি বলছি, লিমিটের প্রপার্টি। আচ্ছা, এবার আমাকে তাহলে ক্যালকুলেশন করতে হবে ওপরের এই পাওয়ারের লিমিটটা, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 প্লাস লগ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স 1/xটা নিচে চলে আসবে বাই এক্স, এর লিমিট ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি ওপর নিচে এক্সের জায়গায় 0 বসিয়ে দিই তাহলে এটা কি আসবে লগ 0/0, অর্থাৎ লগ 1/0, অর্থাৎ 0/0 ফর্মে আসছে। তার মানে এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। আর লিমিট বার করার জন্য ইনডিটারমিনেট ফর্মুলা আমরা কি করি, এল হসপিটাল রুলস লাগাই। তো এল হসপিটাল এখানে লাগালে আমরা পেয়ে যাব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এল হসপিটাল মিনস আমরা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুটোকেই ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স। ওপরেরটাকে ডেরিভেটিভ করলে তাহলে হয়ে যাবে 1/e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, নিচে কিন্তু 1। তার মানে এটা পাবো আমি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/e টু দি পাওয়ার এক্স প্লাস এক্স। এবার আমি আবার এক্স টেন্স টু 0 লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেখবো কি ফর্ম আসছে। যদি ফাইনাইট ফর্ম আসে তো এখানেই আমরা স্টপ করে দেবো এবং ওই ফাইনাইট ভ্যালুটাই হবে লিমিটিং ভ্যালু, তোমরা সবাই জানো। তো আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে দেখো আমরা পাবো 112/1, দ্যাট মিনস 2, একটা ফাইনাইট ভ্যালু পেয়ে গেছি। তো লিমিটিং ভ্যালু হচ্ছে এখানে 2। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এটা সমান ই এর মাথায় লিমিটটা হলো 2, তো ই স্কোয়ার হচ্ছে এইটার লিমিট ভ্যালু। ওকে, তো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x এর লিমিটিং ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার স্কোয়ার, যেটা এক্সিস্টও করছে এবং ফাইনাইট ভ্যালুও দিচ্ছে। তো আমার এখানে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অপশন। কোশ্চেন নাম্বার 25 দেখো, মোস্ট ইন্টারেস্টিং অঙ্ক আজকের ক্লাসের মধ্যে। খুব সুন্দর একটা অঙ্ক দেখো, লেট f(x) বি এ ডেরিভেবল ফাংশন অ্যান্ড f(x) গ্রেটার দেন f(x) অ্যান্ড f(0) ইকুয়ালস টু 0, দেন কি হবে f(x) গ্রেটার দেন 0 ফর অল x or f(x) লেস দেন 0 ফর অল x গ্রেটার দেন 0, কি হবে সেটা বার করতে হবে। সবার প্রথম দেখো আমাদের দিয়া কি আছে, দিয়া আছে f(x) টা গ্রেটার দেন f(x) অ্যান্ড f(0) ইকুয়ালস টু 0। তো এইগুলোকে প্রথম আমি কাজে লাগাবো। কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড এখানে বলছে ফার্স্ট অফ অল f(x) গ্রেটার দেন f(x). ওকে, তো আমি যদি সব কটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তো f(x) মাইনাস f(x) গ্রেটার দেন 0। ওকে, এবার একটা জিনিস ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে বোথ সাইডকে আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবো। কেন করব তোমরা এক্ষুনি বুঝতে পারবে কেন করলাম। গ্রেটার দেন এদিকে 0-র সঙ্গে গুণ হলে 0ই হয়ে যাবে। এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু f(x) পুরোটার ডেরিভেটিভ। ওকে, এটাকে আমি যদি আর একটা সেপারেট ফাংশন gx ধরি তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি g'(x)টা কিন্তু গ্রেটার দেন 0 দিচ্ছে। তার মানে gx-টা হচ্ছে mi বা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন হচ্ছে gx, যেখানে gx মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স f(x). তাহলে gx যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স f(x) এটা গ্রেটার দেন 0 হবে, বা আমি gx যেহেতু মনোটোনিক ইনক্রিজিং লিখেছি তাহলে gx গ্রেটার দেন g0 হবে ফর x গ্রেটার দেন 0। ওকে, এটা মনোটোনিক ইনক্রিজিং এর কন্ডিশন বা ডেফিনেশন। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানেই লিখছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স f(x) গ্রেটার দেন ই টু দি পাওয়ার 0 f(0), তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স f(x) গ্রেটার দেন 0, তার মানে এটাকে ওদিকে নিয়ে চলে গেলে f(x) গ্রেটার দেন 0 ফর অল x গ্রেটার দেন 0। This is the required answer and here option A is the right answer. Option A is the right answer here. নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26 কি বলছে, লেট f(1 to 3) মানে 1 3 একটা ক্লোজড ইন্টারভ্যাল আছে 1 3 টু r হচ্ছে এখানে সেট অফ অল রিয়েল নাম্বারস, বি এ কন্টিনিউয়াস ফাংশন দ্যাট ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল 1 3 অ্যান্ড f(x) ইকুয়ালস টু mod f(x) এর হোল স্কয়ার প্লাস 4 ফর অল x বিলংস টু ওপেন 1 3। সবার প্রথম দেখো এখানে ফাংশনটা বলা হয়েছে f(x)টা ক্লোজড 1 3 মধ্যে ডেরিভেবল হচ্ছে এবং ক্লোজড 1 3 মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে এবং
ওপেন 1 3 এর মধ্যে ডেরিভেবল হচ্ছে, তাহলে অবশ্যই আমি এর উপর ল্যাগ্রাঞ্জেস এমভিটি প্রয়োগ করতে পারবো। ল্যাগ্রাঞ্জেস এমভিটি প্রয়োগ করার কারণ হচ্ছে এখানে চারটে অপশন দেখো, f3 মাইনাস f1 এর ভ্যালুটা কি হবে সেই নিয়ে কিন্তু কাজ কারবার। তো f3 মাইনাস f1 এই যে টার্মটা, এই এক্সপ্রেশনটা আনতে গেলে আমাদেরকে ল্যাগ্রাঞ্জেস এমভিটি থেকেই একমাত্র আনতে পারি। কিভাবে পারি দেখে নাও। তাহলে ল্যাগ্রাঞ্জেস এমভিটির সমস্ত কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে বাই এলএমভিটি আমরা কি পাবো, যে f3 মাইনাস f1 বাই 3 মাইনাস 1 ইকুয়ালস টু এমন একটা c এক্সিস্ট করবে ওপেন 1,3 তে, যার জন্যে এটা ইকুয়ালস টু হবে f ড্যাশ c। ওকে, যেখানে c বিলংস টু 1,3। তাহলে এখান থেকে আমি কি পাবো, f3 মাইনাস f1 ইকুয়ালস টু 2 f ড্যাশ c। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, কোশ্চেনে বলে দেওয়া আছে যে f ড্যাশ x ইকুয়ালস টু মড fx তার হোল স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে এখানে আমি f ড্যাশ c এর জায়গায় কি লিখবো, 2 মড fc তার হোল স্কোয়ার প্লাস 8। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে মড fc এর হোল স্কোয়ার, তো মড fc এর হোল স্কোয়ার এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি হবে, যেহেতু এটা মড fc এর হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অবশ্যই এটা নেগেটিভ হতে পারে না। তার মানে সবসময় কি হবে, f ড্যাশ c এর হোল স্কোয়ার মড f ড্যাশ c এর হোল স্কোয়ার এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। তার জন্যে দেখো, এটা যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে এই পার্টটা পুরোটা গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে আমার কি বলতে পারবো, লেফট হ্যান্ড সাইডটা অবভিয়াসলি গ্রেটার ইকুয়ালস টু 8 হবে, কখনোই কিন্তু 8 এর থেকে ছোট হতে পারবে না। এবার ভালো করে অপশানগুলো খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুটো অপশান কারেক্ট হবে। সবার প্রথম বলছে f3 মাইনাস f1 ইকুয়ালস টু 5 ইজ ট্রু, কিন্তু এটা তো 8 এর থেকে বেশি 5 হতেই পারে না, তাহলে নাম্বার 1 অপশান ইজ রিজেক্টেড। অপশান বি বলছে f3 মাইনাস f1 ইকুয়ালস টু 5 ইজ ফলস, হ্যাঁ সত্যি, যেহেতু 5 হতে পারে না অতএব ফলস, তো অপশান বি কে আমরা এখানে নেব, অ্যাকসেপ্ট করব। এরপর দেখো অপশন সি বলছে f3 মাইনাস f1 ইকুয়ালস টু 7 ইজ ফলস, এটাও ফলস, কারণ এটা হচ্ছে 8 বা তার থেকে বড়, তাহলে অপশন সি কেও আমরা এখানে অ্যাকসেপ্ট করব। কিন্তু অপশন ডি বলছে f3 মাইনাস f1 লেস দ্যান 0 অনলি অ্যাট 1.1,3, এটাও হতে পারে না, যেহেতু সিটা একটা আরবিট্রারি পয়েন্ট হয়েছে, তাই যে কোনো পয়েন্টের জন্যই কিন্তু সবসময় এটা হোল্ড করবে, তাই এখানে এমন কোনো পয়েন্টই পাওয়া যাবে না যার জন্য f3 মাইনাস f1টা লেস দ্যান 0 হয়, তাই অবশ্যই ডিটাও কিন্তু আমরা রিজেক্ট করব। তো এ অ্যান্ড ডি আর রিজেক্টেড, বাট বি অ্যান্ড সি দুটো অপশন কারেক্ট হয়ে গেল। যদিও এটা আমরা ক্যাটাগরি 1 এর কোশ্চেন করছি, তো মাঝে মধ্যে এরকম কোশ্চেনের মধ্যে থাকে একটা জায়গায় দুটো হয়, কিন্তু এই ধরনের কোশ্চেন যদি তোমরা পরীক্ষায় অ্যান্সার করো বা ধরো একটা অ্যান্সার করে এলে, চিন্তার কোনো কারণ নেই, যেহেতু এটা 1 অ্যান্সার কোশ্চেন বা সিঙ্গেল কারেক্ট অ্যান্সারের কোশ্চেন, একটা ঠিক অ্যান্সার করলেই তোমরা কিন্তু ফুল মার্কস পাবে। ওকে, যে কোনো একটা ঠিক করলেই, তো এখানে দুটো অ্যান্সার হচ্ছে, আমি দুটো করে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27 বলছে লিম x টেন্স টু 0 প্লাস x টু দি পাওয়ার n ln x বা log x চাই বলো, কি হবে এর ভ্যালুটা, যেখানে nটা গ্রেটার দ্যান 0, লিমিটটা কি এক্সিস্ট করবে, যদি এক্সিস্ট করে তাহলে তার ভ্যালু কত হবে। তাহলে সবার প্রথম আমি কি এক্সপ্রেশনটা লিখে নেবো, কোশ্চেন নাম্বার 27 লিম x টেন্স টু 0 প্লাস x টু দি পাওয়ার n log x, যেখানে অবশ্যই nটা গ্রেটার দ্যান 0। ওকে, এবার লিমিটের যখনই প্রবলেম হবে তখন সব সময় লিমিটের অঙ্ককে সবার আগে করার চেষ্টা করো, কারণ লিমিটের অঙ্ক সব থেকে সোজা হয়, কিছু না হলেও এল হসপিটাল রুলস দিয়ে অ্যাটলিস্ট লিমিটের অঙ্ক কিন্তু নেমে যায়, বেশিরভাগ লিমিটের অঙ্কই। তো এখানেও দেখো সেরকমই হবে, এটা লিমিট x টেন্স টু 0 প্লাস, এটাকে আমি যদি সাজিয়ে নিই তাহলে কি হবে, x টু দি পাওয়ার এটা হয়ে যাবে log x বাই, এটাকে আমি করে নেবো 1 বাই x টু দি পাওয়ার n। ওকে, হলো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্মে আসছে, যেটা একটা ইনডিটারমিনেট ফর্ম, তাহলে এটাতে আমরা এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুল যদি লাগাই তাহলে আমার এখানে কি আসবে, ওপরটায় আসবে log x এর ডেরিভেটিভ 1 বাই x, আর নিচেটায় আসবে দেখো x টু দি পাওয়ার মাইনাস n যেহেতু হচ্ছে, তার ডেরিভেটিভ হবে মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, তার মানে মাইনাস n বাই x টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে এটা আমি করবো মাইনাস n বাই x টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, ওপরে আছে 1 বাই x, আমি এটাকে যদি তুলে দিই তার মানে লিমিট x টেন্স টু 0 প্লাস, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x বাই মাইনাস n, তার মানে ওপরটা হয়ে যাচ্ছে কি লিমিট x টেন্স টু 0 প্লাস x টু দি পাওয়ার n বাই মাইনাস n। এখন আমি যদি লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিই তাহলে সব সময় দেখো এটা আসবে 0 বাই মাইনাস n মানে 0,
যেহেতু এনটা গ্রেটার দ্যান 0 তাই অবশ্যই আমি কিন্তু এটা মানটা নিতে পারি। তাহলে এখানে লিমিটিং ভ্যালু এক্সিস্টও করছে এবং তার একটা ফাইনাইট ভ্যালু আসছে যেটা হচ্ছে 0, এবং অপশন বি বলছে এক্সিস্ট অ্যান্ড ইজ 0। তো অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো, ইফ integration cos log tan x by 2 dx equals to sin log tan x by 2 plus fx, then fx is equal to, assuming c is a arbitrary real constant, তাহলে fx এর ভ্যালুটা কি হবে? খুব ইজি অঙ্ক, তোমরা দেখেই বুঝতে পারছো। ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। বাই পার্টস করার জন্য ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কোনটা ধরবে সেটাই হচ্ছে এখানে মেন ইম্পর্টেন্ট, এবং সেটা খুব ইজি। তোমরা সকলেই জানো যে লগ থাকলে সেটাকে ফার্স্ট ফাংশন ধরতে হয়, তো আমি সেটাই করব এখানে। dx সিম্পলি আমি এটাকে বাই পার্টস ইন্টিগ্রেশন করবো, আর অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। তাহলে এটাকে যদি আমি করি তাহলে এখানে চলে আসবে log tan x by 2 ইন্টু ইন্টিগ্রেশন cos x dx মাইনাস ইন্টিগ্রেশন করলে হবে sin x, আর log tan x by 2 এর ডেরিভেটিভ করতে হবে, তার মানে হচ্ছে নিচে tan x by 2, tan x by 2 এর আবার ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x by 2, আবার x by 2 এর ডেরিভেটিভ করলে হাফ। ওকে, এটা dx। এবার একটা জিনিস দেখো, বাইরেটা তাহলে চলে আসছে sin x log tan x by 2 মাইনাস ভেতরটা কি আসছে আমি সাজিয়ে নেবো। দেখো এটা sec স্কোয়ার x by 2, আমি যদি সব সাইন কসে ভেঙে দিই তাহলে ওপরটা হচ্ছে ওপরে চলে যাচ্ছে ট্যানটা, ট্যান চলে গেলে হয়ে যাচ্ছে cos x by 2, আর নিচে দেখো এখানে হচ্ছে sin x by 2, এটা হচ্ছে cos স্কোয়ার x by 2 dx। তাহলে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ওপর নিচে একটা cos কাটবে, নিচে কিন্তু sin x by 2 cos x by 2 একটা থেকে যাবে, আর একটা হাফ আছে এখানে, এটা 2 আকারে গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে sin x log tan x by 2 মাইনাস sin x ইন্টু নিচে হচ্ছে 2 sin x by 2 ইন্টু cos x by 2, মানে এটা হচ্ছে sin 2 থিটার ফর্মুলা, মানে এখানে হবে sin x dx কেটে যাচ্ছে, তার মানে sin x log tan x by 2 ইন্টিগ্রেশন dx, তার মানে এটা হবে sin x log tan x by 2 minus x plus c, where c is any arbitrary integration constant। তার মানে এখানে দেখো আমার দেওয়া ছিল প্লাস fx, তাহলে প্লাস fx মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি c minus x। ওকে, তো এখানে একটা জিনিস দেখো, অপশন বি বলছে c minus x, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। কোশ্চেন নাম্বার 29 কি বলছে দেখো, y is equal to integration cos 2 tan inverse root over 1 minus x by 1 plus x dx is an equation of family of, অর্থাৎ এর যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা কি দেবে, ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস, ফ্যামিলি অফ সার্কেলস, ফ্যামিলি অফ ইলিপস, নাকি ফ্যামিলি অফ প্যারাবোলা। তাহলে ইন্টিগ্রেশনটা আমাদেরকে অবভিয়াসলি করতে হবে। ইন্টিগ্রেশনটা খুব সহজ ইন্টিগ্রেশন, তোমরা এরকম ইন্টিগ্রেশন যে কোনো বই পড়েছো আশা করি। এই অঙ্কটা আশা করি কারোর সমস্যা হওয়ার কথা নয়, তোমরা দেখলে বুঝতে পারবে। 1 minus x by 1 plus x, এখানে একটা রিপ্লেস করতে হবে x এর একটা x is equal to একটা সার্টেন আমাদেরকে জিনিস ধরতে হবে, তাতে করে অঙ্কটা কিন্তু ইজিলি হবে। যেমন এখানে দেখো, যেহেতু tan ইনভার্স 1 minus x by 1 plus x, এই জাতীয় জিনিস থাকলে সবসময় x এর জায়গায় cos 2 থিটা ধরে নেবে, তাহলে dx কি হয়ে যাবে, dx হয়ে যাবে minus 2 sin 2 থিটা। ওকে, তাহলে এবার আমি বসিয়ে দিই এটা, তাহলে এখান থেকে দেখো y is equal to পেয়ে যাব cos 2 tan inverse root over 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta। ওকে, বাইরে dx এর জায়গায় কিন্তু এখানে minus 2 sin 2 theta d theta হবে, d theta এটা। ওকে, তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেশনটা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 1 minus cos 2 theta মানে হচ্ছে 2 sin square theta, এটা মানে 2 cos square theta, তার মানে ভেতরটা চলে আসবে tan square theta, 2 tan inverse tan square theta, বা রুটটা চলে গেলে tan theta, তার মানে আমি এটা করি তাহলে গোলমাল হয়ে যাবে 2 tan inverse, রুটটা নামিয়ে দিলে শুধু tan theta। ওকে, বাইরে sin 2 theta d theta সমান -2, তাহলে এটা হচ্ছে tan inverse tan theta মানে থিটা, আর 2 গুণ হয়ে যাবে cos 2 theta sin 2 theta d theta। বাইরের 2টাকে আমি ভেতরে ঢুকিয়ে নেব, তাহলে এটা হয়ে যাবে এটা হয়ে যাচ্ছে তোমার sin 4 theta d theta। কেন? কারণ 2 sin 2 theta cos 2 theta, sin 2 theta ফর্মুলা sin 2 into 2 theta হচ্ছে, তাহলে sin 4 theta, বাইরে একটা মাইনাস হয়ে গেল। এবার আমরা যখন sin 4 theta ইন্টিগ্রেশন করব, sin 4 theta মানে হচ্ছে cos minus cos 4 theta by 4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস cos 4 theta by 4 প্লাস
সি ড্যাশ দিলাম। কেন সি ড্যাশ দিলাম একটু পরে বুঝতে পারবে। এখান থেকে আমি লিখতে পারবো cos 4 থিটা। cos 4 থিটা মানে হচ্ছে আবার যেহেতু এটা আমি এখানে ধরেছিলাম cos, তাই cosের ফর্মে নিয়ে আসবো 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1/4 প্লাস সি ড্যাশ, মানে এটা হয়ে যাবে cos স্কোয়ার 2 থিটা বাই 2 মাইনাস 1/4 প্লাস সি ড্যাশ। এখন মাইনাস 1/4 প্লাস সি ড্যাশ এটাকে আমি আরেকটা সেপারেট কনস্ট্যান্ট ধরে নেবো, আর cos স্কোয়ার 2 থিটার জায়গায় এক্স বসিয়ে দিলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, যেখানে সি হচ্ছে মাইনাস 1/4 প্লাস সি ড্যাশ। ওকে, তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম? আলটিমেটলি পেলাম y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, তোমরা সবাই জানো। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ফ্যামিলি অফ প্যারাবোলাস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এবার আমরা কোশ্চেন নাম্বার 30 শুরু করব। আজকের ক্লাসের লাস্ট প্রবলেম এটাই, কিন্তু সেটা করার আগে বলবো, যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে এতক্ষণ ধরে, তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো লাস্ট কোশ্চেন আমরা সলভ করে নিই আজকের মতো। নেক্সট পার্টগুলো কিন্তু এর পরের ক্লাসে আসবে, নেক্সট পার্টে আসবে। কোশ্চেন নাম্বার 30 কি বলছে? একটা ইন্টিগ্রেশন দিয়েছে -π/4 থেকে +π/4, এটা হচ্ছে ল্যামডা মড sin x প্লাস মিউ sin x বাই 1 প্লাস cos x প্লাস ল্যামডা প্লাস গামা বাইরে dx। তো এটা বলছে যে ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গামা, ল্যামডা মিউ গামা অর তিনটের উপরই ডিপেন্ডেন্ট, অর্থাৎ এখানে ল্যামডা মিউ আর গামা এই তিনটে হচ্ছে কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। তো এই ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা এই তিনটে কনস্ট্যান্টের মধ্যে কোনটার উপর ডিপেন্ড করবে, নাকি তিনটের উপরই ডিপেন্ড করবে, নাকি কোনোটার উপরে ডিপেন্ড করবে না, সেইটা আমরা দেখব। তার জন্য ফার্স্ট অফ অল আমাকে এই ভ্যালুটা বার করতে হবে, তার জন্য এটাকে আমায় ভেঙে নিতে হবে। π/4 এটা হচ্ছে ল্যামডা sin x dx প্লাস -π/4 প্লাস π/4, মিউটা বাইরে বেরিয়ে যাবে, এরও ল্যামডা বাইরে বেরিয়ে যাবে, এখানে হবে sin x বাই 1 প্লাস cos x dx প্লাস এরও -π/4 প্লাস π/4 dx, বাইরে থাকবে গামা। তাহলে এখন এই যে ডেফিনাইট ইন্টিগ্রালটা পেয়েছি, তিনটে ডেফিনাইট ইন্টিগ্রালের সাম, এই তিনটে ডেফিনাইট ইন্টিগ্রালকে আমরা প্রপার্টি দিয়ে সলভ হয়ে যাবে। দেখো সবার প্রথম আমরা মনে আছে নিশ্চয়ই ইভেন্ট ফাংশন অড ফাংশন কি? ইভেন্ট ফাংশন হচ্ছে যদি f অফ -x ইকুয়ালস টু fx হয়, তাহলে f অফ x কে বলা হবে ইভেন্ট ফাংশন, আর যদি f অফ -x ইকুয়ালস টু মাইনাস অফ fx হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে -a2 প্লাস এ fx dx সমান সব সময় হয় 0, আর ইভেন্ট ফাংশনের ক্ষেত্রে -a2 প্লাস এ fx dx সমান হয় 2 ইন্টু 0 টু a fx dx। ওকে, এই দুটো প্রপার্টি আমাদের মেনলি এখানে কাজে লাগবে। সবার প্রথম মড sin x ইভেন্ট ফাংশন, কারণ মড sin x যদি আমরা fx সমান ধরে নিই মড sin x, তাহলে f অফ -x সমানও হয়ে যাবে মড sin x। অতএব এটা হচ্ছে ইভেন্ট ফাংশন, এটাকে আমরা এভাবে লিখবো, ল্যামডা বাইরে একটা 2 চলে আসবে, 0 টু π/4 শুধু sin x dx, আর আমাদের মড নেওয়ার প্রয়োজন নেই, প্লাস মিউ। এখন এই যে ফাংশনটা, এটা হচ্ছে কিন্তু একটা অড ফাংশন, কারণ x এর জায়গায় -x বসালে পুরোপুরি এটা -fx দেবে, অতএব এইটা কিন্তু পার্টটা সম্পূর্ণ ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে, আমাদের ইন্টিগ্রেশন করার প্রয়োজনই নেই, বাই প্রপার্টি এটা 0 হয়ে যাবে। আর তারপর একটা ইন্টিগ্রেশন করলে আমরা পাবো যে x -π/4 আর এখানে প্লাস π/4। ওকে, তাহলে এটা যদি আমরা করি তাহলে কি হবে, 2 ল্যামডা, এটা হচ্ছে মাইনাস cos x 0 থেকে π/4, এটা 0 হয়ে গেছে, এবং এটা হচ্ছে ল্যামডা π/4 প্লাস π/4। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে একটা ভ্যালু পাবো যেখানে ল্যামডা এবং গামা এই দুটো কনস্ট্যান্ট থাকবে, কিন্তু মিউটা থাকছে না। তার মানে আমি এখানে বলতে পারি যে এই ভ্যালুটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিউ অনলি, যেটা হচ্ছে অপশন বি। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, কিন্তু ক্যালকুলেশন আর করার প্রয়োজন নেই বলে আমি করলাম না। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 16 থেকে 30 পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবার আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।